ভারত কি বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলোর চাপে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? বাংলাদেশে পাকিস্তানের রাজনৈতিক বা আইডিওলজিক্যাল প্রভাব কি এখনো রয়েছে? ভারত কেন এদের চাপে শেখ হাসিনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না? এই শক্তিগুলো ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় এমন ঐতিহাসিক রেকর্ড রয়েছে। তার সঙ্গে সঙ্গে সীমান্ত সন্ত্রাস, চরমপন্থা, আইএসআই সংযোগ, এগুলো ভারত মাথার উপর ঝুলতে দিতে পারে না। ভারত শুধু কূটনৈতিক স্তরেই নয়, সামরিকভাবেও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট কঠোর মনোভাব নিয়েই এগোচ্ছে। নমস্কার, আমি সমিত সেনগুপ্ত, আপনারা দেখছেন B1। আজ আমরা এমন একটা বিষয়ে কথা বলবো যা শুধু বাংলাদেশ নয়, ভারত, দক্ষিণ এশিয়া এবং আঞ্চলিক নিরাপত্তার ভবিষ্যৎও নির্ধারণ করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সংখ্যালঘুদের নিরাপত্তা আজ প্রশ্নবিদ্ধ। স্থানীয় প্রশাসন রীতিমতো চাপে এবং নানা বিদেশি প্রভাবেরও গুজব চলছে। এই অবস্থায় হঠাৎ উঠে এসেছে একটা প্রশ্ন, যা খুবই গুরুত্বপূর্ণ। ভারত কি বাংলাদেশে ভারত বিরোধী শক্তিগুলোর চাপে শেখ হাসিনাকে ফেরত পাঠাবে? ভারত নিজের নিরাপত্তা, কূটনীতি, সীমান্ত এবং মানবাধিকার ভিত্তিক নীতি ত্যাগ করে এমন শক্তির কথা শুনবে যারা অতীতেও ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও যাদের ভূ রাজনৈতিক উদ্দেশ্য স্পষ্টভাবে সন্দেহজনক? যদিও ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। বিদেশমন্ত্রী একটা আলোচনা সভায় জানিয়েছেন, শেখ হাসিনা ভারত ছাড়ার সিদ্ধান্ত নিজেই নেবেন। জয়শঙ্কর এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ভারতের তরফে শেখ হাসিনাকে সাহায্যের কারণ অবশ্যই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি। অতএব ভারত তার নিজের অবস্থানে যথেষ্টই দৃঢ়। She came here in a certain circumstance and I think that circumstance clearly is a factor in what happens to her, but again that is something in which she has to make up her mind. বিদেশমন্ত্রীর মন্তব্যের পর একটা বিষয় নিয়ে বেশ চর্চা আলোচনা হচ্ছে, তা হলো বাংলাদেশের অতীতে সংখ্যালঘুদের ওপর ভয়াবহ হামলার যে ইতিহাস রয়েছে, সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হোক, সেটা ভারত চায় না। ভারত চায় না বাংলাদেশ আবারও সন্ত্রাসবাদীদের আখড়া হয়ে উঠুক। এই পুরো ছবিটা স্পষ্ট হবে ইতিহাস, পাকিস্তানি প্রভাব, ওপার বাংলায় সংখ্যালঘুদের অভিজ্ঞতা, বর্তমান রাজনৈতিক সমীকরণ এবং ভারত বাংলাদেশ ট্রিটি, এসব একসঙ্গে বিবেচনা করলে। চলুন ধাপে ধাপে বিষয়টি খুলে বলি। পাকিস্তানের প্রভাব ও রাজনৈতিক প্রেক্ষাপট। বাংলাদেশে পাকিস্তানের রাজনৈতিক বা আইডিওলজিক্যাল প্রভাব কি এখনো রয়েছে? উত্তর হ্যাঁ, এবং শেখ হাসিনার নির্বাসনের পরে এখন আরও সংগঠিত, আরও পলিটিক্যাল। 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর নির্মমতা এবং গণহত্যা বাংলাদেশের জনগণের মনে চিরস্থায়ী ক্ষত তৈরি করেছিল। কিন্তু ভালো করে দেখলে দেখা যাবে বাংলাদেশের রাজনীতিতে ইসলামপন্থী দল, বিশেষ করে 71-এর যুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীকে সাহায্যকারী জামাতে ইসলামী আজও সক্রিয়। কিছু বিশ্লেষক বলছেন, বর্তমানে অন্তর্বর্তী পরিস্থিতিতে এই শক্তিগুলো নিজেদের ভিত আরও শক্ত করার চেষ্টা করছে। একই সঙ্গে বলা হচ্ছে যে এই ধর্মীয় রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে পাকিস্তানের পুরনো আদর্শগত যোগাযোগ এখনো ফিকে হয়নি। এখন প্রশ্ন, ভারত কেন এদের চাপে শেখ হাসিনার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না? এর পিছনে কয়েকটা মৌলিক কারণ রয়েছে। এই শক্তিগুলো ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় এমন ঐতিহাসিক রেকর্ড রয়েছে। তার সঙ্গে সঙ্গে সীমান্ত সন্ত্রাস, চরমপন্থা, আইএসআই সংযোগ, এগুলো ভারত মাথার উপর ঝুলতে দিতে পারে না। পাকিস্তান লিঙ্ক রাজনৈতিক ইসলামিক শক্তিগুলোর উত্থান মানে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর জন্য নিরাপত্তার হুমকি। এর প্রভাব চূড়ান্তভাবে ভারতের বিরুদ্ধে যাবে। শেখ হাসিনা 2009 থেকে 2024 পর্যন্ত ভারত বাংলাদেশের নিরাপত্তার সহযোগিতার ভিত্তি নির্মাণ করেছেন। তিনি একমাত্র নেতা যিনি সন্ত্রাস বিরোধী নীতিকে ভারত বান্ধব রেখেছিলেন। পারিপার্শ্বিক পরিস্থিতি বলছে বর্তমানে বাংলাদেশের ক্ষমতায় বসে থাকা অ্যান্টি ইন্ডিয়া ব্লক সেটা চায় না। সুতরাং ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত পাঠানো শুধু মানবিক রাজনৈতিক বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে স্ট্র্যাটেজিক নিরাপত্তা, সন্ত্রাস দমন এবং পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের প্রভাব ঠেকানোর একটা মৌলিক লড়াই। এখন আসি বাংলাদেশে 21 শতাব্দীর সবচেয়ে অন্ধকার অধ্যায়। 2001 সালে বাংলাদেশের নির্বাচনোত্তর হিন্দু সংখ্যালঘুদের ওপর বর্বরতম সন্ত্রাস। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের রিপোর্টে স্পষ্টভাবে বলা আছে, নির্বাচনের কয়েক ঘন্টার মধ্যেই সংগঠিত ও নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা শুরু হয় এবং লক্ষ্য ছিল হিন্দু পরিবারগুলো।
রিপোর্টে বলা হয়েছে নারীদের উপর পরিচালিত হয় সবচেয়ে ভয়ঙ্কর হিংস্র বর্বর অত্যাচার। অনেক ক্ষেত্রে পরিবারের সামনেই নির্যাতন করা হয়, জমি দোকান বাড়ি লুট হয় পরিকল্পিতভাবে। অনেক পরিবার আজও সেই জমিতে ফিরতে পারেনি। অ্যামনেস্টির রিপোর্টে উল্লেখ, এটা ছিল পলিটিক্যালি মোটিভেটেড রিলিজিয়াস প্রসিকিউশন। বাংলাদেশের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রক প্রথমেই অভিযোগগুলো রাজনৈতিক অতিরঞ্জন বলে উড়িয়ে দেয়। রাষ্ট্রপুঞ্জের রিপোর্টেও বলা হয় হামলাগুলো জাতিগত ধর্মীয় শত্রুতায় পরিচালিত হয়েছিল। এই ইতিহাস কেন গুরুত্বপূর্ণ? কারণ আজ বাংলাদেশের অন্তর্বর্তী রাজনৈতিক সেটআপে এই শক্তিগুলো আবার প্রভাবশালী হয়ে উঠছে। যারা সেই সময়ের ক্ষমতার কারিগর ছিল অথবা আদর্শগতভাবে সেই সময়ের রাজনীতিকে সমর্থন করেছিল, তারাই এখন শাসকের নিয়ন্ত্রণ হিসেবে বাংলাদেশের প্রথম সারিতে। সুতরাং ভারতকে ভাবতে হচ্ছে, যদি এই শক্তি আবার ক্ষমতার কাছাকাছি আসে, তাহলে সংখ্যালঘুদের নিরাপত্তা কি আবার হুমকির মুখে পড়বে না? ভারত কি সেই সময়ের ভয়াবহ ঘটনাকে মাথায় রেখে আজ অ্যান্টি ইন্ডিয়া প্রেশারের কথা শুনতে পারে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারত কি তার নিজের হিন্দু শরণার্থী নিরাপত্তা, সীমান্ত স্থিতি ও আঞ্চলিক স্থিতিশীলতার ঝুঁকি নেবে? উত্তর না। আর এখানেই শেখ হাসিনা ফ্যাক্টর অপরিহার্য হয়ে ওঠে। আজ বাংলাদেশে যে পরিস্থিতি আছে, সেটা শুধুমাত্র রাজনৈতিক নয়, বরং নিরাপত্তা ও সামাজিক সংকট। অভিযোগ, ধর্মীয় র্যাডিক্যাল শক্তি আবার জনমত তৈরি করার চেষ্টা করছে। সংখ্যালঘুদের কিছু এলাকায় ভয়, আতঙ্ক, অনিশ্চয়তা দেখা দিচ্ছে। প্রশাসন পক্ষপাত দুষ্ট বা রাজনৈতিক চাপের শিকার, এমন অভিযোগও বাড়ছে। এখন প্রশ্ন, এই পরিস্থিতিতে ভারত কি কোনো ঝুঁকি নিতে পারে? বিশেষত যখন ভারত বাংলাদেশের মধ্যে 1972-এর ফ্রেন্ডশিপ ট্রিটি, 2011-র বর্ডার ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট, 2015-র ল্যান্ড বাউন্ডারি অ্যাকর্ড, 2018-র সিকিউরিটি ইন্টেলিজেন্স কোঅপারেশনের মতো চুক্তিগুলো স্থাপত্যের মৌলিক স্তম্ভ হিসেবে কাজ করছিল। এই চুক্তিগুলো শেখ হাসিনার সময়ই সক্রিয়ভাবে কাজ করেছে। ভারতের উত্তর পূর্বে যে শান্তি এসেছে, তার বড় অংশ এসেছে বাংলাদেশে জঙ্গি দমন কঠোর হওয়ায়। যে শক্তিগুলো এখন শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলছে, তারা এসব চুক্তির বিরুদ্ধেই অতীতে অবস্থান নিয়েছিল এবং তাদের পুনরুত্থান মানেই আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি। সুতরাং ভারত তাদের কথা শুনবে, এমনটা খুব একটা বাস্তবসম্মত নয়, কূটনৈতিকও নয়, নিরাপত্তা সম্মতও নয়। ভারত কি করবে? ভারত কি শেখ হাসিনার বিষয়ে অ্যান্টি ইন্ডিয়ার চাপের সিদ্ধান্ত নেবে না? ভারত জানে শেখ হাসিনার সময় বাংলাদেশ ছিল ভারতের সবচেয়ে নিরাপদ সীমান্ত। অ্যান্টি ইন্ডিয়া ব্লক শক্তিশালী হলে সন্ত্রাসবাদের ঝুঁকি বাড়বে। ভারত এটা কোনোভাবেই হতে দেবে না। 1971-2001 এই দুই ইতিহাস ভারতের নীতি নির্ধারণে এখনও প্রভাব ফেলে। ভারতের কূটনীতি এখন মানবিক নিরাপত্তা কেন্দ্রিক। সংখ্যালঘু হিন্দুদের উপর ব্যাপক হুমকি তৈরি হলে ভারত নীরব থাকবে না। যেসব চুক্তি ভারত বাংলাদেশ স্বাক্ষর করেছে, সেগুলোর মধ্যে সহযোগিতা, স্থিতিশীলতার পাশাপাশি নিরাপত্তার বিষয়টা অত্যন্ত গুরুত্ব পেয়েছে। এই ট্রিটিগুলো অনুযায়ী ভারত এমন কোনো সিদ্ধান্ত নেবে না যা এই অঞ্চলকে আবার র্যাডিক্যালাইজেশনের দিকে ঠেলে দিতে পারে। অ্যান্টি ইন্ডিয়া চাপের উৎস কোথা থেকে আসছে, দিল্লি তা খুব ভালোই জানে। আইএসআইয়ের দীর্ঘমেয়াদী লক্ষ্য বাংলাদেশকে ধর্মীয় আইডিওলজিক্যাল পথে ঠেলে দেওয়া। ভারত ওদের এজেন্ডা প্রতিহত করার জন্য সব সময় সজাগ। প্রশ্ন রাষ্ট্রপ্রধান নয়, প্রশ্ন হলো কে আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে। উত্তর হলো শেখ হাসিনা বা তার নীতি সমগোত্রীয় শক্তি। এটাই ভারতের স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন। ভারত বাংলাদেশ দুই দেশই শুধু প্রতিবেশী নয়, বরং একে অপরের স্থিতিশীলতার স্তম্ভ। 2001 সালের ইতিহাস, পাকিস্তানি প্রভাব, সংখ্যালঘুদের ভয়াবহ অভিজ্ঞতা এবং বর্তমান রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে ভারত বুঝে গেছে, অ্যান্টি ইন্ডিয়া শক্তির চাপ শুনে সিদ্ধান্ত নিলে আঞ্চলিক নিরাপত্তা ধ্বংস হবে। তাই ভারত নিজের রাষ্ট্রীয় নিরাপত্তা, মানবিক দায়িত্ব এবং দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থের ভিত্তিতেই সিদ্ধান্ত নেবে। আর এই সিদ্ধান্ত হবে সন্ত্রাসমুক্ত, ধর্মীয় হিংস্রতাবিহীন ও স্থিতিশীল। এই অঞ্চলের ভবিষ্যৎ সেটাই দাবি করে। যদিও কূটনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি ভারত সীমান্তে নজরদারি কয়েক গুণ বাড়িয়েছে। বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তকে হাই রিস্ক জোন হিসেবে দেখা হচ্ছে। একদিকে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার, চোরাচালান, মানব পাচার সহ অন্যান্য অপরাধের খবর রয়েছে। অন্যদিকে সন্ত্রাসবাদ, নিরাপত্তাগত হুমকি এবং প্রভাব বিস্তার, এই কারণেই সীমান্তে কঠোর নজরদারি শুরু হয়েছে। ইন্টেলিজেন্স রিপোর্ট অনুযায়ী অনুপ্রবেশের চেষ্টার তথ্য বলছে, সীমান্ত এলাকায় 2024-25 সালে এখনো পর্যন্ত 2600 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। এই সব কারণেই সীমান্ত সুরক্ষায় গুরুত্ব বাড়ানো হয়েছে। সেনা ও সীমান্তরক্ষী বাহিনী শক্তি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত রক্ষা ও ত্রিপুরা, আসাম, পশ্চিমবঙ্গ সহ ইস্ট ফ্রন্টিয়ারের গুরুত্বপূর্ণ অংশে অতিরিক্ত ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে।
প্রযুক্তিগত নজরদারি ও গার্ডেড ইনফ্রাস্ট্রাকচার। বিএসএফ এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উন্নত প্রযুক্তির সাহায্যে নজরদারি বাড়িয়েছে। রাতের সময় নজরদারির জন্য ইনফ্রারেড সেন্সর, সিসিটিভি, নাইট ভিশন ডিভাইস, থার্মাল ইমেজার ব্যবহার করা হচ্ছে। নদীপথের সীমান্তে ফ্লোটিং পোস্টগুলোকে আরও অ্যাক্টিভ করা হয়েছে। সীমান্তে ফেন্সিং, স্থায়ী ব্যারিয়ার, চেকপয়েন্ট ও অবজারভেশন পোস্টগুলোকে আরও শক্তিশালী করা হয়েছে। সীমান্তে মোতায়েন করা হয়েছে কুইক রিঅ্যাকশন টিম, যার মাধ্যমে বাড়তি টহল, নাকা, নদী সীমান্ত এলাকায় নৌ পেট্রোল চালানো হচ্ছে। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় তথ্য সংগ্রহ এবং গোয়েন্দা নেটওয়ার্ক সক্রিয় করা হয়েছে পাচারকারী, সম্ভাব্য সন্ত্রাসবাদী, অবৈধ অনুপ্রবেশকারী শনাক্ত ও প্রতিহত করার জন্য। সেই সঙ্গে চলছে দ্বিপাক্ষীয় সমন্বয় ও তথ্য শেয়ারিং। বর্ডার গার্ড বাংলাদেশ এবং বিএসএফ এর মধ্যে নিয়মিত সমন্বয় বৈঠক, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময় এবং যৌথ টহল আরও সম্প্রসারিত হয়েছে। কিছু ভালনারেবল এলাকাগুলোর তালিকাও তৈরি হয়েছে, যেখানে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ বা চোরাচালান হতে পারে। সম্প্রতি বর্ডারের কাছে ভারতের তরফে কিছু আউটপোস্ট নতুন করে তৈরি করা শুরু হয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরার সীমান্ত এলাকায়। একই সঙ্গে বিএসএফ এর হাতে মাদক পাচার প্রতিরোধ, সোনা চোরাচালান ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে সফল অভিযানও হয়েছে, যা এটা প্রমাণ করে যে সীমান্তে নজরদারি কার্যকর হচ্ছে। ভারত বাংলাদেশ সীমান্তে গত 1 বছরে যে নিরাপত্তা পদক্ষেপ ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে, তা একটা সুসংহত সীমান্ত ব্যবস্থা ও প্রতিরোধ নীতির ফল। সীমান্ত লাগোয়া অঞ্চলে 24 ঘন্টা পেট্রোলিং, প্রযুক্তিভিত্তিক নজরদারি এবং বর্ডার ফেন্সিং, এসব দেখে বোঝা যায় ভারত শুধু কূটনৈতিক স্তরেই নয়, সামরিকভাবেও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যথেষ্ট কঠোর মনোভাব নিয়েই এগোচ্ছে। পরিস্থিতির উপর আমাদের নজর থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। এই তথ্যভিত্তিক ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। নতুন ভিডিওর আপডেট পেতে হলে বেল আইকনটা প্রেস করুন আর কমেন্ট করে আপনার মতামত জানান।